নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। তো আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে তাপ ও তরঙ্গ। সেখান থেকে 25টা প্রশ্ন নিয়ে এসেছি, দেখো কেমন লাগছে। ইম্পর্টেন্ট লেখাই আছে কোন কোন পরীক্ষার জন্য, এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউপি, এসএসসি, পিএসসি। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। ঠিক আছে, তবে আমি ভিডিও বানানোর আরও মোটিভেট পাবো। তো দেখো, তাপ ও তরঙ্গ থেকে প্রথম প্রশ্ন কি বলছে। বলছে কোনো তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হবে। তাহলে অপশান এ 247 কেলভিন, কে মানে কেলভিন। অপশান বি 244 কেলভিন। অপশান সি 277 কেলভিন। অপশান ডি 273 কেলভিন। তাহলে মাথায় রাখতে হবে যে জলের ঘনত্ব সর্বাধিক হবে সবসময় কোন তাপমাত্রায়, 277 কেলভিন তাপমাত্রায়। ঠিক আছে, তো অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো। অপশান এ 37 ডিগ্রি ফারেনহাইট। অপশান বি 40 ডিগ্রি ফারেনহাইট। অপশান সি 98.6 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ঠিক আছে, সি মানে সেলসিয়াস। অপশান ডি 98.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, সেলসিয়াস নয় কিন্তু ফারেনহাইট। ঠিক আছে, যদি সেলসিয়াসে বলতো তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস হতো। ঠিক আছে, তো যদি জিজ্ঞেস করতো সেন্টিগ্রেড স্কেলে তাহলে 37 ডিগ্রি, আর ফারেনহাইটে হলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান। তো 3 নম্বর প্রশ্ন যেটা বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো কত ডিগ্রি ফারেনহাইটের সমান হয়ে যাবে, তো অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। তাহলে 32 ডিগ্রি ফারেনহাইটের সাথে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা কী হবে, সমান হবে। চলে যাব পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে ক্রায়োজেনিক হলো নিম্ন তাপমাত্রা। অপশান বি নিম্ন চাপ। অপশান সি উন্ড তাপমাত্রা। অপশান ডি উচ্চ চাপ। তো ক্রায়োজেনিক যেটা সেটা সবসময় কি নিম্ন তাপমাত্রাকে ডিনোট করে। ঠিক আছে, তো 4-এর অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। তো পরের প্রশ্ন যাই। 5 নম্বর প্রশ্ন বলছে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল এক রিডিং দেখাবে, মানে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মানটা কী হবে, সমান হবে, একই হবে। তাহলে সেটা 100 ডিগ্রি, 0 ডিগ্রি, -40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে অপশান সি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। তার মানে -40 ডিগ্রিতে কী হয়, সেলসিয়াস এবং ফারেনহাইটের যে মানটা আছে সেটা কি হয়, সমান হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে তাপমাত্রা সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে রূপান্তর করতে কি করা দরকার। তাহলে কি বলছে, তাপমাত্রা সেলসিয়াস থেকে কোন স্কেলে নিয়ে যাচ্ছে, কেলভিন স্কেলে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। অপশান এ বলছে প্রদত্ত তাপমাত্রায় 273 যোগ করতে হবে, 273 দ্বারা ভাগ করতে হবে, 273 দ্বারা বিয়োগ করতে হবে, 273 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেলসিয়াস থেকে যদি কেলভিন স্কেলে যায় তাহলে সেক্ষেত্রে কী রূপান্তর করতে হবে, তার সাথে সবসময় মাথায় রাখতে হবে 273 যোগ করতে হবে। ঠিক আছে, তো আমাদের 6-এর অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে একটি বস্তুর মধ্যে কি উপস্থিতির কারণে এটি বিদ্যুৎ পরিবহন করে। অপশান এ নিউট্রন। অপশান বি ইলেকট্রন। অপশান সি প্রোটন। অপশান ডি পজিট্রন। তাহলে একটি বস্তুর মধ্যে কোন এমন একটা জিনিস থাকে যার কারণে বিদ্যুৎ পরিবহন হয়, তো মাথায় রাখবে যে ইলেকট্রনের জন্যই আমাদের কোনো বস্তুর মধ্যে কি হয়, বিদ্যুৎ পরিবহন হয়। তাহলে 7-এর বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো 8 নম্বর প্রশ্ন। বলছে সোলার কুকারের ভিতরে কোন রং থাকে। তো সোলার কুকারের ভিতরে কোন রং থাকে, সাদা, কালো, নীল, বাদামি। তো সোলার কুকারের ভিতরে কোন রং থাকে, সবসময় কালো রং থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে যে তাপমাত্রায় একটি তরল তার তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হয় তাকে কি বলে। কঠিন অবস্থা, হিমাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তাহলে যে তাপমাত্রাতে
তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হয় সেখানে কি বলে, সেটাকে কি বলে, হিমাঙ্ক বলে। ঠিক আছে, তার মানে তরল থেকে যদি আমরা কঠিনে যাই তখন সেই অবস্থা যে চেঞ্জ হয় সেটাকে কি বলে, হিমাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব 10 নম্বর। বলছে মাটির পাত্রে রাখা জল গ্রীষ্মেও ঠান্ডা থাকে কিসের জন্য? আমরা যে গ্রীষ্মকালে যে কলসির পাত্র বা মাটির পাত্রে যে জল রেখে খাই সেটা ঠান্ডা থাকে কিসের জন্য? হিমাঙ্ক, কম্প্যাকশন, রূপান্তর, বাষ্পীভবন। তাহলে মাটির পাত্রে জল রাখার পরে গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে, তো সেটার কারণ হচ্ছে কি বাষ্পীভবন। ঠিক আছে, তাহলে 10-এর ডি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে তাপের একক কি? ওহম, ভোল্ট, জুল, কোনোটি নয়। তাহলে তাপের একক কি? জুল। ঠিক আছে, তাহলে তাপের একক হচ্ছে জুল। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে যে জুল আর কোন দুটি রাশির একক? ঠিক আছে, আরও দুটো রাশি আছে যাদের একক কিন্তু জুল। তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যে এর আগের ভিডিওগুলোতে যদি দেখে থাকো তাহলে বলতে পারবে যে জুল আর কোন দুটি রাশির একক হয়। ঠিক আছে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন। বলছে শক্তি সংরক্ষণ নীতি সম্পর্কিত কোন উক্তিটি সঠিক? বলছে শক্তি শুধুমাত্র সৃষ্টি করা যেতে পারে, শক্তি শুধুমাত্র ধ্বংস করা হতে পারে, শক্তি সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো শক্তি সংরক্ষণ নীতি বলে এটাই যে কোনো শক্তিকে কি করা যায়, কোনো শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তাহলে 12D হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। চলে যাব পরের প্রশ্ন। বলছে 13 নম্বর বলছে একই তাপমাত্রা এবং একই চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, এই সূত্রটিকে বলা হয় বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেল-লিসকের সূত্র। তাহলে একই তাপমাত্রা এবং চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এই সূত্রটাকে বলা হয় কি অ্যাভোগাড্রো সূত্র। তো 13D কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে আর্দ্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্রের নাম কি? মানে আর্দ্রতা পরিমাপ করা হয় বা হিউমিডিটি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার। তাহলে আর্দ্রতা পরিমাপ করা হয়, মাথায় রাখবে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। থার্মোমিটারে কি তাপমাত্রা মাপা হয়, হাইড্রোমিটারে কি জলের নিচের শব্দ মাপা হয়। ঠিক আছে, হাইড্রোমিটার। আর ব্যারোমিটার কি বায়ুর চাপ মাপা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। বলছে যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার, তো 15 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাবে? যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার ভর কমে, আয়তন বাড়ে, ভর কমে। ঠিক আছে, তো 15 নম্বর অপশান প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আয়তনে কমে। ঠিক আছে, তাহলে 15B সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন ধরনের আলো টেলিভিশনের রিমোট থেকে এটি নিয়ন্ত্রণ করে এবং এমন ডিভাইসে একটি সংকেত বহন করে? তাহলে কোন রশ্মিটা? পোলারাইজড, অতিবেগুনি, ইনফ্রারেড, এক্স রে। তাহলে 16 অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর, মানে ইনফ্রারেড রশ্মিটা সংকেত বহন করে। ঠিক আছে, চলো 17 নম্বর প্রশ্ন। দৃশ্যমান বিকিরণ দ্বারা আবিষ্কৃত হয়েছিল? হেনরি বেকারেল, আইজ্যাক নিউটন, উইলিয়াম এক্সরে। ঠিক আছে, মার্কনি। তাহলে এই চারটা অপশনের মধ্যে দৃশ্যমান বিকিরণ কার দ্বারা আবিষ্কৃত হয়? তো আইজ্যাক নিউটন যে আলোর আপেক্ষিক আবিষ্কার করেছিল দৃশ্যমান বিকিরণ। তাহলে অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, তো 18 নম্বর প্রশ্ন বলছে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? লাল, কমলা, নীল, বেগুনি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মাথায় রাখবে, বেগুনি রঙের। ঠিক আছে, তাহলে অপশান ডি সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন বলছে একটি তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর কী প্রভাব পড়বে? এটি হ্রাস পায়, এটি একই থাকে, এটি বৃদ্ধি পায়, উভয়ের মধ্যে কোনো সংযোগ নেই। তাহলে একটি তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য সবসময় কী হবে? হ্রাস পাবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যে কম্পাঙ্ক যেটা
সেটা কি হয়, একের নিচে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তাহলে এখানে কম্পাঙ্ক বাড়ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, হ্রাস পাবে, কমবে। তাহলে অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। চলো 20 নম্বর প্রশ্ন বলছে, একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ এবং গতিবেগ 36 মিটার পার সেকেন্ড, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? তো আমরা একটা সূত্র জানি কি, যে বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক আর বেগ দেওয়া আছে, তাহলে বেগ হচ্ছে কত 36, কম্পাঙ্ক দেওয়া আছে কত 50, ইন্টু দৈর্ঘ্য আমি এক্স ধরলাম, সেটাকে বের করতে হবে। তাহলে এক্সের মান কী হয়ে যাবে 36/50, 36/50, তার মানে এটাকে আমরা যদি বের করি তাহলে 0.72। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে যাবে 0.72 মিটার। তাহলে 20 অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। তাহলে আমরা 20টা প্রশ্ন করে ফেললাম। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।